হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে কথা বলবো তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এই চ্যাপ্টারটা নিয়ে, এবং এই চ্যাপ্টারের অনুশীলন 4.1 নিয়ে আজকে মূলত কথা বলবো। তো আমরা অনুশীলন 4.1-এ যাওয়ার আগে কিছু বিষয় আসলে জানা উচিত। সবার প্রথমে যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে এই চ্যাপ্টারের নামটা যেটা আছে সেটা হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ভাগ। তাহলে সবার প্রথমে মাথায় একটা প্রশ্ন আসতে পারে না, বীজগণিতীয় রাশি কি? বীজগণিত রাশি কি? তো সবার প্রথমে আসা হচ্ছে রাশি জিনিসটা কি সেটা একটু ধারণা নেই, তারপরে বীজগণিত রাশি কি সেটা সম্পর্কে ধারণা দিতে পারবো। এই যে রাশি শব্দটা, এটার ইংরেজিটা হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন অর্থাৎ যে কোনো মনোভাব, অভিব্যক্তি, সেটাকে তো এক্সপ্রেশন বলে। আর গণিতের ভাষায় অর্থাৎ যেটার মাধ্যমে গণিতের কোনো কিছু প্রকাশ করে সেটাকে এক্সপ্রেশন বলা হয়। বীজগণিতীয়, এটার জন্য বীজগণিতীয় কেন বলা হয়? কারণ হচ্ছে বীজগণিত বলার কারণ হচ্ছে এখানে হচ্ছে কিছু চলক ব্যবহার করা হবে, যে চলক যেমন হচ্ছে এক্স ওয়াই জেড, অর্থাৎ ইংরেজি অক্ষর দ্বারা চলকগুলোকে লেখা হবে, এই জন্য এটাকে বীজগণিতীয় রাশি বলা হয়। অর্থাৎ আচ্ছা, চলক কেন বলা হয় এটাকে আমরা একটু যদি বলি। হ্যাঁ, চলক, চলক মানে কি? এই যে চলক, এটার মানে হচ্ছে ইংরেজি যদি আমরা দেখি চলকের, এটা হচ্ছে ভেরিয়েবল। এই যে ভেরিয়েবলটা হচ্ছে একটা সন্ধি শব্দ, অর্থাৎ ভেরি এবং এই যে এবল, এই দুইটা শব্দের মাধ্যমে হচ্ছে ভেরিয়েবল তৈরি হয়েছে। এই ভেরি শব্দটার মানে কি? এটা হচ্ছে চেঞ্জ, আর এবল মানে তো আমরা বুঝি সক্ষম, অর্থাৎ চেঞ্জ এবল, পরিবর্তনযোগ্য, পরিবর্তনে সক্ষম, অর্থাৎ যাদের মান বারবার ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন তোমাকে যদি আমি বলি 5, এই 5-এর মান কি একজনে 5 বললে আরেকজনে অন্য কিছু বলবে? 5-এর মান কিন্তু সারা জীবন 5-ই থাকবে, তুমি যেখানেই এটাকে ইউজ করো না কেন সবাই এটাকে 5 বলবে। তুমি যদি 10, হ্যাঁ এটা 10, তুমি যেখানেই বলো না কেন সেটা 10ই থাকবে, 10 ভিন্ন কিছু হবে না। কিন্তু তোমাকে একবার এক্সের মান 5 আসতে পারে, অথবা একবার এক্সের মান 10 হইতে পারে, এক্সের মান 7 হইতে পারে। তাহলে এক্সের মানগুলো ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হইতে পারে, এই জন্য এক্সকে চলক বলা হয়, ভেরিয়েবল বলা হয়, কারণ এক্স চেঞ্জ হচ্ছে। কিন্তু 5 এবং 10 কিন্তু চেঞ্জ হচ্ছে না। 5 এবং 10কে কি বলা হয়? ধ্রুবক বলা হয়, অথবা কনস্ট্যান্ট বলা হয়। ধ্রুবক অর্থাৎ যারা কোনো মান, যাদের মান বারবার একই থাকে, কোনো চেঞ্জ হয় না। আর চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য বুঝলাম। তাহলে বীজগণিতীয় রাশি কি? বীজগণিতীয় রাশি হচ্ছে কিছু চলক থাকবে, এক বা একাধিক চলক থাকতে পারে, এবং প্রক্রিয়া প্রতীক থাকতে পারে কিছু। প্রক্রিয়া প্রতীকগুলো কি কি আমরা জানি? আমরা 4টা প্রক্রিয়া প্রতীক সম্পর্কে জানি, তোমরা একটু খেয়াল করো। আমরা কি কি প্রক্রিয়া প্রতীক সম্পর্কে জানি একটু? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা প্রক্রিয়া প্রতীক জানি। অর্থাৎ কিছু চলক এবং প্রক্রিয়া প্রতীক এবং ধ্রুবক থাকতে পারে, তাদের সমন্বয়ে যেটা গঠিত হয়, তারা যুক্ত হয়ে যেটা গঠিত হয় সেটাকে বলা হচ্ছে বীজগণিতীয় রাশি। যেমন ধরো আমি এক্স যোগ 3y ইউজ করলাম, ব্যবহার করলাম। এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, 3 একটা ধ্রুবক, এই যে চিহ্নটা প্লাস সাইন, এটা একটা প্রক্রিয়া প্রতীক। তাহলে দুইটা চলক, একটা ধ্রুবক, একটা প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে একটা বীজগণিতীয় রাশি। তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা বীজগণিতীয় রাশি জিনিসটা বুঝতে পারছি, ওকে। তারপরে আসা হচ্ছে আমরা পড়ব গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধি, ওকে। বিনিময় বিধি পড়ার আগে বিনিময় শব্দটা তোমরা শুনে থাকবা। বিনিময় মানে কি? একটা দিয়ে আরেকটা নেওয়া। যেমন ধরো আমি কলমটা দিলাম, তুমি আমাকে একটা পেন্সিল দিলা, এই যে একটা দিয়ে আরেকটা নেওয়া, সেটাকে বিনিময় বিধি বলা হয়। তো আর গণিতের ক্ষেত্রে ধরো তোমাকে আমি বললাম 2-এর সাথে 3 গুণ করো, 2-এর সাথে 3 গুণ করছো, 6 হয়েছে। এখন আমি যদি বলি 3-এর সাথে 2 গুণ করো, তাহলে 6 আসবে, ওকে। আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, ধরো হচ্ছে তোমাকে বললাম আমি 7-এর সাথে 9 গুণ করো, 7 নং 63 হবে। 9-এর সাথে 7 গুণ করা, এটাও 7 নং 63 হবে। অর্থাৎ তুমি 7কে আগে লিখে 9কে পরে লিখে গুণ করলে যা আসবে, 9কে আগে লিখে 7কে পরে লিখলে একই আসবে। অথবা 2কে আগে রেখে 3কে পরে লিখলে গুণ করলে যা আসবে, 3কে আগে রেখে 2কে পরে রাখলে একই মান আসবে। অর্থাৎ গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, এটাকে বিনিময় বিধি বলা হয়। মানে একটার জায়গায় অন্যটা ব্যবহার করলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বুঝলাম? যদি আমরা গুণ করি, দুইটা সংখ্যা নিয়ে গুণ করতে যাচ্ছি, ধরো এ একটা চলক আছে, বি একটা চলক আছে, তাদের মধ্যে গুণ করতে যাচ্ছি, যে মান আসবে, তুমি যদি চলকগুলোকে পরিবর্তন করে দাও, জায়গা পরিবর্তন করে দাও, গুণফল একই আসবে। এই যে দেখো গুণফলগুলো কি হলো? একই আসলো, এটাকে বলা হয় বিনিময় বিধি। মানে দুইটা সংখ্যার গুণফলের সময় সংখ্যাটা কোথায় অবস্থান করবে সেটার উপর কোনো ডিপেন্ড করতেছে না। বিনিময় বিধি পরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সংযোগ বিধি।
সংযোগ বিধি, সংযোগ যুক্ত করা। ওকে, সংযোগ বিধিটা বলি। ধরো তোমার কাছে বললো তিনটা সংখ্যা গুণ করতে যাচ্ছ, 2 গুণ 3 গুণ 4, কিন্তু তোমাকে বলে দিছে আগে তুমি 2 এর সাথে 3কে গুণ করবা, তারপর 4কে গুণ করবা। এটা কি হবে দেখো, 2 এর সাথে প্রথমে 3কে গুণ করো, 3 দুগুণে 6 গুণ 4 24 আসবে। আবার আমি তোমাকে বললাম যে না, তুমি 2 3 4কে গুণ করো, কিন্তু আগে 3 এর সাথে 4কে গুণ করো, তাহলে কি হবে, 3 4 12 আসবে, 12 দুগুণে 24 আসবে। দেখো গুণফল কিন্তু একই আসছে। তুমি তিনটা সংখ্যা গুণ করার সময় প্রথমে 2 আর 3কে নিয়ে গুণ করলে যেই মান আসতেছে, 3 আর 4কে আগে নিয়ে গুণ করলে একই মান আসতেছে। অর্থাৎ তিনটা সংখ্যা গুণ করার সময় কোন দুইটাকে আগে নিয়ে গুণ করবা সেটার উপরে গুণফলের মান নির্ভর করতেছে না। এটাকে বলা হয় সংযোগ বিধি। মানে তুমি চাইলে প্রথম দুইটাকে আগে গুণ করে তারপর এটার সাথে গুণ করতে পারো, অথবা পরের দুইটার সাথে গুণ করে প্রথম এটার সাথে গুণ করতে পারো, একই অ্যান্সার আসবে, একই মান আসবে। এটাকে বলা হয় গুণের সংযোগ বিধি। ওকে, আমরা গুণের বিনিময় বিধি, গুণের সংযোগ বিধি দেখলাম। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গুণের বন্টন বিধি। বন্টন মানে কি জানো তোমরা, ভাগ করে দেওয়া না? গুণের বন্টন বিধি, বন্টন মানে কি জানো, বন্টন মানে হচ্ছে ভাগ করে দেওয়া। ধরো আমার কাছে আছে 2 গুণ a যোগ b, অর্থাৎ a এর সাথে b যোগ আকারে আছে, কিন্তু তার সামনে 2 আছে। এই 2 দ্বারা কি বুঝাইতেছে, এই 2 হচ্ছে পুরোটার সামনে আছে, মানে 2 a এর সামনে আছে, b এর সামনে আছে। এখন তুমি চাইলে এটাকে এভাবে করতে পারো, 2 একবার a এর সাথে যাবে, 2 একবার b এর সাথে যাবে। এই যে এটাকে বলা হচ্ছে বন্টন বিধি। আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, x a প্লাস c, দেখো x a এর সামনে আছে, c এর সামনে আছে, a প্লাস c এর সামনে x আছে, তাহলে x একবার a এর সাথে যাবে, x একবার c এর সাথে যাবে, অর্থাৎ x a যোগ x c। এই যে এটাকে বলা হচ্ছে বন্টন বিধি। তাহলে আমরা তিনটা বিধি অলরেডি জানতে পারছি। একটা হচ্ছে গুণের বিনিময় বিধি, 2 নম্বর জানতে পারছি আমরা গুণের সংযোগ বিধি, 3 নম্বর জানতে পারছি গুণের বন্টন বিধি। তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গুণের সূচক বিধি। হ্যাঁ, যেটা আমাদের এই চ্যাপ্টারে অনেক বেশি ইম্পর্টেন্ট, সূচক বিধি। সূচক বিধি পড়ার আগে আমরা যদি তোমাদেরকে বলি এর সাথে এ গুণ করলে কত হবে বলো তো, এর সাথে এ গুণ করলে a স্কোয়ার হবে, তোমরা জানো। এর স্কোয়ারের সাথে, অথবা আমি যদি বলি এর সাথে এ গুণ করো, তাহলে কি হবে, a⁻³ হবে। এর সাথে এ গুণ করো, তাহলে a⁵ হবে, তাই না? অথবা a স্কোয়ারের সাথে এ গুণ করো, কত হবে, a³ হবে। a³ সাথে এ গুণ করো, a⁴ হবে। এই যে এটা আমরা কীভাবে বলতেছি, দেখো a একটা দুইটা আছে a স্কোয়ার, a একটা দুইটা তিনটা আছে a³, a একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে a⁵। এখানে a স্কোয়ার গুণ a, এখানে a স্কোয়ার আছে, এখানে a আছে, মানে a 3টা আছে উপরে, এই জন্য 3 বসে দিয়েছে। a উপরে 3 আছে, এখানে 1 আছে, 4 হয়ে গেছে, a⁴ হয়ে গেছে। এখন যদি এরকম হইতো a⁴ আছে গুণ হচ্ছে a⁻10 আছে, তাহলে কত হইতো, a⁴ হয়ে যেত। এটা আমরা জানি। তো এখন এইটাকে আমরা একটা সূত্র হিসেবে প্রতিষ্ঠা করব, এটাকে বলা হয় সূচক বিধি। অর্থাৎ তোমার কাছে যদি a⁻m থাকে, গুণ করতে চাচ্ছ a⁻n দ্বারা, তাহলে কি হবে, আমরা এখানে কি করতাম, এখানে উপরে 2 আছে, এখানে মনে মনে 1 আছে, 2 আর 1 যোগ করে উপরে 3 বসায় দিতাম। এখানে 3 আছে, উপরে মনে মনে 1 আছে, যোগ করে 4 বসায় দিতাম। এখানে 4 আছে, এখানে 10 আছে, যোগ করে 14 বসায় দিতাম। অর্থাৎ যদি নিচেরগুলো যদি একই হয়, এই যে নিচেরগুলোকে কি বলা হয়, নিচেরগুলোকে আসলে বলা হয় বৃত্তি। নিচেরগুলোকে কি বলা হয়, বৃত্তি বলা হয়, বেস বলা হয়। আর উপরেরটাকে বলা হয় হচ্ছে পাওয়ার, ইংরেজিতে পাওয়ার বলে, বাংলায় সূচক বলা হয় অথবা ডিগ্রি বলা হয়। a⁴ এটাকে উচ্চারণ করা কিভাবে, a⁴, এটাকে উচ্চারণ করে a⁻10, এটাকে a⁴14। অর্থাৎ যদি বৃত্তি যদি একই রকম হয়, বৃত্তি যদি একই রকম হয় তাহলে আমরা একটা বৃত্তি রাখবো, বৃত্তি যদি একই রকম হয় একটা বৃত্তি রাখবো, আর পাওয়ারগুলোকে যোগ করে দিব। এখানে যখন আমরা গুণ করছি কী করবো, পাওয়ারগুলোকে যোগ করবো। যেমন 2 আর 1 পাওয়ার যোগ করলে 3 হয়, 3 আর 1 পাওয়ার যোগ করলে 4 হয়, 4 আর 10 পাওয়ার যোগ করলে 14 হয়। তাহলে এইটা অ্যান্সার কী হবে, বৃত্তি যদি একরকম এ রাখবো আর পাওয়ারগুলোকে যোগ করে দিব। এই যে এটাকে বলা হচ্ছে গুণের সূচক বিধি। আশা করি আমরা হচ্ছে গুণের সূচক বিধিটা বুঝতে পারছি। ওকে, তারপরে আসা হচ্ছে আমরা কীভাবে হচ্ছে বিভিন্ন চিহ্নযুক্ত সংখ্যার গুণ করতে পারি। আমরা যদি a এর সাথে b গুণ করি তাহলে আমরা জানি এটা অ্যান্সার আসবে হচ্ছে ab। বাট তোমাকে যদি আমি বলি -a এর সাথে b গুণ করো, তাহলে কি অ্যান্সার আসবে, -a এর সাথে b গুণ করো। ধরো আমি সংখ্যা দিয়ে যদি বুঝাই, তোমাকে বললাম আমি 5 এর সাথে 3 গুণ করো, তুমি জানো 3 × 5 = 15 আসবে। বাট আমি তোমাকে বলছি -5 এর সাথে 3 গুণ করো, তাহলে তুমি কি বলবা, তুমি বলবা যে 3 × 5 = 15 হবে, বাট একটা মাইনাস আছে, এটা সামনে বসে যাবে, তাই না? তো এখানে তো সেম হবে, এর সাথে b গুণ হয়ে যাবে ab হবে,
বাট একটা মাইনাস আছে, এটা বসে যাবে। এখন যদি তোমাকে আমি বলি এর সাথে মাইনাস বিকে গুণ করো, তাহলে কি হবে? তুমি এখানেও বলবে এর সাথে বি গুণ করলে এ বি হবে, বাট একটা মাইনাস আছে সামনে বসে যাবে। এখন আমি যদি বলি মাইনাস এ গুণ মাইনাস বি, তাহলে কি হবে? তুমি বলবে এর সাথে বি আছে, এ বি হয়ে যাবে, বাট এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ বি থাকবে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? যদি প্লাস চিহ্নের সাথে প্লাস চিহ্ন গুণ হয়, গুণফলটা অবশ্যই প্লাসের হবে। যদি মাইনাস চিহ্নের সাথে মাইনাস চিহ্ন গুণ হয়, গুণফলটা অবশ্যই প্লাস চিহ্নের হবে। মাইনাস চিহ্নের সাথে প্লাস চিহ্নের গুণ হলে গুণফলটা মাইনাস চিহ্ন হবে, প্লাস চিহ্নের সাথে মাইনাস চিহ্ন গুণ করলে অ্যান্সারটা মাইনাস চিহ্ন হবে। আমরা এটাও বুঝতে পারলাম। তাহলে এটাকে বলা হয় ভিন্ন চিহ্নযুক্ত সংখ্যার গুণফল। তাহলে আমাদের এতটুক যত আলোচনা করছি এটার মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা চলে যাই অনুশীলনী 4.1-এ। অনুশীলনী 4.1 আমাদের আজকের আলোচনার বিষয়। অনুশীলনী 4.1 তোমরা বইটা যদি খোলো দেখবা সেখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। দেখো আমি যদি বইটা একটু খুলি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো দেখো 1 নম্বর প্রশ্নের মধ্যে যাও, 3ab, 4a³ আছে, 3ab, 4a³। এই যে এটা একটা বীজগাণিতিক রাশি, এটা একটা বীজগাণিতিক রাশি, এটাকে প্রথম রাশি বলা, এটাকে দ্বিতীয় রাশি বলা হয়। তোমাকে বলতেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, অর্থাৎ এটা করতে বলতেছে 3ab এটাকে 4a³ দ্বারা গুণ করা, এটা করতে বলতেছে আমাদেরকে। তো এই যে গুণটা আমরা কিভাবে করবো? এই গুণটা করার আগে আসলে আমরা যখন পাটিগণিত গুণ করতাম তখন আমাদেরকে 5-এর সাথে 3 গুণ করতে বলতো বা 25-এর সাথে 10 গুণ করতে বলতো, একটা সংখ্যাই থাকতো, একটা সংখ্যার সাথে একটা সংখ্যা গুণ করতাম। কিন্তু এখানে হচ্ছে দেখো এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে একটা চলক, এটা আরেকটা চলক, এইটা একটা সংখ্যা ধ্রুবক, এটা একটা চলক। তো এই যে এগুলাকে কীভাবে গুণ করবো? তো আমাদের কাজ হচ্ছে প্রথমে ধ্রুবকগুলাকে, অর্থাৎ সাংখ্যিক যে মানগুলা, সংখ্যা যেগুলো আছে এগুলোকে একপাশে রেখে নেওয়া, 3 গুণ 4 হইল। তারপরে একই রকম চলক যেগুলো আছে এগুলোকে একসাথে লিখা, a গুণ a³ লিখা। তারপরে আর কি আছে? বি আছে, এই বিকে লিখা, আর তো এই পাশে কোনো বি নেই, এভাবে লিখবো। তো সবার প্রথম কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে আমাদের সংখ্যাগুলোকে একরকম লিখা, তারপরে একই রকম চলকগুলোকে একসাথে লিখা, তারপরে যে যে চলকগুলো আছে এগুলো লিখা। তো দেখো তুমি যদি 3-এর সাথে 4 গুণ করো 12 আসবে, 3 4 12। এখানে আমরা কি জানি? এইটা বৃত্তি একই, দেখো এ আছে এ আছে, বৃত্তি যেহেতু একই রকম পাওয়ারগুলো যোগ হবে, 3 আছে পাওয়ার, এখানে পাওয়ার কিছু নয়, মানে মনে মনে 1 আছে, 3 আর 1 যোগ করলে 4 হবে, গুণ বি হবে, যেহেতু বি একা আছে যে বসে থাকবে। তো এর অ্যান্সারটা কি আসতেছে? 12a⁴b। এই যে এভাবেই গুণ করা হয়। আমি আবার বলি এখানে কি হয়েছে, এটা আমরা যদি একটু ভালোভাবে বুঝতে পারি আমরা সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পারবো। আমাদেরকে 3ab-র সাথে 4a³ গুণ করতে বলতেছে, আমরা 3ab লিখলাম, তারপরে 4a³ লিখলাম। গুণ করার জন্য প্রথম নিয়ম হচ্ছে আমরা সংখ্যাগুলোকে, সাংখ্যিক যে মানগুলো আছে একসাথে লিখে ফেলছি, 3 গুণ 4। তারপরে একই রকম চলকগুলোকে, এই যে 4a আছে এ আছে একসাথে লিখে ফেললাম, বি যেহেতু একা আছে আমরা এখানে একা লিখে ফেলছি। 3-এর সাথে 4 গুণ করো 12 আসবে, এর আর এর উপরে 1 আছে, মানে কিছু নাই, মানে 1 আছে, এখানে a³ আছে, যেহেতু বৃত্তি একই রকম আমরা একটা লিখছি, ভিত্তিক পাওয়ারগুলো যোগ করে দিছি, 3 আর 1 পাওয়ার যোগ করলে 4 হয়, এখানে বি আছে। তাহলে এটাকে সুন্দর করে সাজিয়ে লিখলে 12a⁴b আসবে, এটা হচ্ছে অ্যান্সার। আমরা যদি 2 নম্বর প্রশ্নে যাই, 5xy 6az, 5xy 6az এটাকে গুণ করতে বলতেছে আমাদেরকে। দেখো প্রশ্নটার দিকে যদি একটু তাকাও, 5xy 6az গুণ করতে বলতেছে, তাহলে আমরা কিভাবে গুণ করতে পারি? সবার প্রথম কাজ হচ্ছে আমরা সংখ্যা যেগুলো আছে, সাংখ্যিক যে মানগুলো আছে, ধ্রুবক যেগুলো আছে এগুলোকে একপাশে রাখা, 5 গুণ 6 লিখে নিলাম। তারপরে একই রকম চলকগুলোকে একসাথে লিখা, এখানে এক্স একটা চলক, ওয়াই আর একটা চলক, এ একটা চলক, জেড আর একটা চলক, এবং প্রত্যেকটা চলক ভিন্ন ভিন্ন। তো এখানে আসলে হচ্ছে কিছু লেখার দরকার নেই, যেভাবে আছে এভাবে লিখে দাও, এভাবে লিখে দাও। তো 5 6 30 হবে। তারপর তুমি একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারো, ক্রমানুসারে লিখতে পারো, অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে, AXYZ। এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, 3 নম্বর প্রশ্ন যদি আমরা যাই, 3 নম্বর প্রশ্ন একটু খেয়াল করো, 5a² x², এটাকে গুণ করতে বলতেছে 3ax⁵y, 3ax⁵y দ্বারা গুণ করতে বলতেছে। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলতেছে। তাহলে আমরা কিভাবে গুণ করব? আমরা সবার প্রথম কাজ বলছিলাম
সংখ্যাগুলোকে সাংখ্যিক যে মানগুলো থাকে এগুলোকে এক পাশে রাখা, গুণ করা। এই যে 5 গুণ 3 হয়ে গেল। তারপরে একই রকম চলক যেগুলো আছে এগুলোকে একসাথে লেখা। এখানে আছে হচ্ছে a স্কোয়ার, এখানে আছে হচ্ছে a। ওকে, তারপরে এখানে আছে x স্কোয়ার, এখানে আছে x⁵ লিখো। x স্কোয়ার গুণ x⁵। আর বাকি আছে কি y লিখে ফেললাম। এবার একটু সাজায় লিখো। 3 × 5 = 15। তারপর দেখো এখানে এখানে বৃত্তি একই রকম, পাওয়ার কি হয়, যোগ হয়। লিখে ফেলো। পাওয়ার কত আছে, এখানে 2 আছে, পাওয়ার কিছু নয় মানে 1 আছে, তাহলে 3 হয়ে যেতেছে। এখানেও বৃত্তি x আছে, একই রকম লিখলাম। 2 আছে পাওয়ার, 5 আছে পাওয়ার, তাহলে 7 হয়ে যাবে। গুণ y তো একা আছে, যেভাবে সেভাবে। তারপর একটু সাজায় লিখো। 15 a³ x⁵y। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা 1, 2, 3 নম্বর যে অঙ্কগুলো করাইলাম সেখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এই যে একটা পদ আছে, দুইটা পদ আছে, এই পদকে এই রাশিকে এই রাশি দ্বারা আমরা গুণ করতেছি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতেছি, এবং প্রত্যেকটা গুণ আসলে একই রকম। জাস্ট হচ্ছে এখানে চলকগুলো বা পাওয়ারগুলো ভিন্ন ভিন্ন থাকতে পারে। তো তোমাদের বইয়ে একটু খেয়াল করো, 4 নম্বর যে প্রশ্নটা আছে 8a² কে -2b² দ্বারা গুণ করতে বলছে। এইটাতে যদি আমরা একটু আসি, 8ab এই যে প্রথম রাশিকে 8a²b এই প্রথম রাশিকে -2b² এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে। গুণটা কিভাবে করব? আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে সংখ্যাগুলোকে গুণ করা। আচ্ছা, আমরা আগে লিখে নেই 8a² গুণ হচ্ছে -2b²। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতেছে। তারপর হচ্ছে সংখ্যাগুলো, সাংখ্যিক মানগুলোকে প্রথমে লিখলাম। a² যেহেতু একটাই আছে, সুতরাং a² এইভাবে পড়ে থাকবে। এখানে b আছে, এখানে b² আছে, আমরা এক পাশে লিখে ফেললাম। এবার গুণ করো। 8-এর সাথে 2 গুণ করলে 16 হবে, বাট একটা মাইনাস থেকে যাবে সামনে। a² আছে, আর এখানে b কি হবে? দেখো b আছে একটা, এখানে b 2 আছে। বৃত্তি যেহেতু একরকম, b একবার বসবে, পাওয়ারগুলো যোগ হবে। 2, 1, 3। এবার সাজা লেখো 16 a² b³। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ইজি আসলে গুণ করে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে একদম ইজি। তোমরা জাস্ট একটু খেয়াল করো তাহলে হবে। 5 নম্বর প্রশ্নটা আশা করি তোমরা পারবা। -2ab x² কে 10b³ xy দ্বারা গুণ করতে বলছে। এটা আশায় কাজ থাকবে। 6 নম্বর প্রশ্নটা আমি করাচ্ছি। তোমরা যদি 6 নম্বর প্রশ্নটার দিকে তাকাও, দেখো কি আছে। 6 নম্বর প্রশ্নে বলছে -3p² -3p² q³ 6p⁵ -6p⁵ q⁴। এই যে এটাকে গুণ করতে বলতেছে। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা। আশা করি তোমরা করতে পারবা। তোমরা আগে একটু চিন্তা করো, ভিডিওটা পজ করো, হচ্ছে চিন্তা করো তোমরা পারতেছো কিনা, খাতায় লিখো। তারপরে করার পর হচ্ছে আমার অ্যান্সারটার সাথে মিলাও। আর যারা করতে পারতেছো না বা যারা এখনো বুঝতেছো না আসলে কিভাবে করবো, তারা একটু দেখো। সবার প্রথম কাজ হচ্ছে আমাদের সংখ্যাগুলোকে গুণ করা। দেখো -3 সাথে -6 গুণ করব, কারণ এখানে সাংখ্যিক মান তো এই দুইটাই আছে। এখানে -3 আছে, এখানে -6 আছে, সাংখ্যিক মানকে গুণ করে ফেললাম। তারপরে একই রকম চলকগুলোকে একসাথে গুণ করা। এখানে p² আছে, এখানে p⁵ আছে, গুণ করা। p² গুণ হবে p⁵। তারপরে গুণ করো। q³ আছে, q⁴ আছে, q³ হবে q⁴ হবে। তারপরে কাজ কি? সংখ্যাগুলোকে গুণ করো। 3-এর সাথে 6 গুণ করলে 18 হবে। এখানে একটা মাইনাস আছে, এখানে আরেকটা মাইনাস আছে, দুইটা মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে। তাহলে কোনো সংখ্যা সামনে দেওয়া লাগবে না। মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাসে প্লাসে গুণ করলে মাইনাস হয়, মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়। এটা আমরা জানি। ওকে, তারপরে আসো এখানে দেখো পি বৃত্তি একই রকম, একটা বৃত্তি হবে পি, পাওয়ারগুলো যোগ হয়। তাহলে পাওয়ার আছে 2, পাওয়ার আছে 5, তাহলে পাওয়ার যোগ করলে হবে 7। এখানে আসো কিউ বৃত্তি আছে, উপরে পাওয়ার একবার আছে হচ্ছে 3 আর একবার হচ্ছে 7, তাহলে পাওয়ার যোগ করলে হবে 7। সরি, একবার আছে 3 একবার আছে 4, দুইটাকে যোগ করে দিলে হবে 7। তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে 18 p⁵ q⁵। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে দেখো বীজগাণিতিক রাশির যে গুণগুলো করতেছি, আসলে আমরা বীজগাণিতিক রাশির গুণগুলো একদম ইজি। তোমরা একটু চিন্তা করো, চিন্তা করলে পারবা। তারপরে আসো তোমাদের বইয়ের পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে
7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, -12m² a²x³ -2m a²x²। এই অঙ্কটা তোমরা করো। 8 নম্বরে চলে আসি আমরা। 8 নম্বর প্রশ্ন দেখো, 7 a³ b x⁵ y² -3x⁵ y³ a² b²। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তো আমাদের প্রশ্নে বলেই দিছিল যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এই যে প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। গুণ করলে দেখি কি আসে আসলে। আমরা যদি আগে লিখি নিই গুণ করাটা, 7a³ b x⁵ y² গুণ -3x⁵ y³ a² b²। এই যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করার শর্ত কি ছিল বলো তো দেখি তোমরা। এই যে এখানে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। বলো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করলে সবার প্রথম কাজ কি ছিল? 1 নম্বর কাজ ছিল হচ্ছে আমাদের এই যে সাংখ্যিক যে মানগুলো আছে, 7 আছে, -3 আছে, সেই সাংখ্যিক মানগুলোকে কি করা? সামনে লিখে ফেলো। তাহলে যদি সাংখ্যিক মানগুলোকে সামনে লিখো তাহলে কি আসবে দেখো, 7 গুণ হচ্ছে -3। দুইটা রাশির, এই প্রথম রাশির সাংখ্যিক মান 7, দ্বিতীয় রাশির সাংখ্যিক মান -3, দুইটাকে গুণ করে দিছি। তারপরে কাজ কি ছিল? তারপরে কাজ ছিল একই রকম চলকগুলোকে একসাথে গুণ করা। গুণ করো, এখানে দেখো a³ আছে, এখানে আছে হচ্ছে a², এখানে হচ্ছে b আছে, এখানে হচ্ছে b² আছে, এখানে আছে x⁵, এখানে আছে হচ্ছে x⁵, এখানে আছে হচ্ছে y², এখানে হচ্ছে y³ y³। তারপরে কাজ তো আগের মতোই, দেখো 7 এর সাথে 3 গুণ করো, 3 7 21, একটা মাইনাস হবে। তারপরে এর উপরে 3 আছে, এর উপরে 2 আছে, বৃত্তি যেহেতু একই রকম, একটা বসবে বৃত্তি, পাওয়ারগুলো যোগ হবে, 3 আর 2 পাওয়ার যোগ করলে 5 হয়, গুণ b আছে, বৃত্তি দুইটা একই রকম, নিচে বসবে, পাওয়ারগুলো যোগ হবে, 1 আর 2 যোগ করলে 3 হবে, x বৃত্তি একটা হবে, 5 আর 5 যোগ করলে 10 হবে। তারপরটা তো সব y বৃত্তি একটা হবে, 3 আর 2 যোগ করলে 5 হবে, -21 a⁵ b³ x⁻10 y⁵। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা হচ্ছে বীজগাণিতিক রাশির গুণগুলা ধরে ফেলতে পারতেছো কিভাবে করা হয়। আসলে তোমরা যদি নিয়মটা বুঝে যাও, একবার বীজগাণিতিক রাশির প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করার নিয়মটা বুঝতে পারলে তোমাদের যতগুলো অঙ্ক আছে এই ধরনের সহজে করে ফেলতে পারবা। ওকে, আমরা 8 নম্বর প্রশ্নে গেলাম। এবার আসি 9 নম্বর প্রশ্নে। ওকে, 9 নম্বর প্রশ্নটা হচ্ছে আসলে একটু অন্যরকম। হ্যাঁ, আমরা 8 নম্বর প্রশ্ন পর্যন্ত যেগুলো পড়ছি, দেখো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা গুণ করতেছি। প্রথম রাশিতে একটা পদ ছিল, দ্বিতীয় রাশিতে একটা পদ ছিল। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে পদ আসলে জিনিসটা কি। দেখো পদ, আমি যদি একটা রাশি লিখি, বীজগণিতের রাশি লিখি a + b, এই যে যোগ চিহ্ন একটা মাঝখানে, এটাকে ভাগ করে বলতেছে, এই পাশে একটা সংখ্যা রাখতেছে, এই পাশে একটা সংখ্যা রাখতেছে। এই যে যোগ চিহ্নগুলা একটা রাশিকে যতটা ভাগে ভাগ করে, এগুলোকে প্রত্যেকটাকে এক একটা পদ বলে। তাহলে a হচ্ছে এখানে একটা পদ, b হচ্ছে একটা পদ। তাহলে এই যে বীজগণিতের রাশি, এটা হচ্ছে 2 পদ সম্বলিত। শুধু a লিখলাম, তাহলে এটা এক পদ। 7a লিখছি, এটাও এক পদ। 3b লিখছি, এক পদ। বাট 7a + 3b লিখছি, এইটা 2 পদ। 7a + 3b + 9c লিখছি, একটা, দুইটা, তিনটা পদ। হ্যাঁ, পদ নিয়ে আমরা আরেকটু কথা বলি। ধরো 3a - 2b, এইটা কয় পদ? অনেকে বলতে পারে এখানে তো কোনো প্লাস চিহ্ন না। আমি কিন্তু বলছি তোমাদেরকে, কি বলছি, প্লাস চিহ্ন যতটা আগে ভাগ করে তারা প্রত্যেকে এক একটা পদ। এখানে তো কোনো প্লাস চিহ্নই নাই, তো তোমাদের মাথায় আসতে পারে না যেহেতু প্লাস চিহ্ন নাই, পুরোটা হয়তো এখানে একটা পদ। আসলে এখানে একটা পদ না। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, 3a + -2b, এটা লিখতে পারি না। তাহলে প্লাস চিহ্ন এটাকে একটা ভাগে ভাগ করতেছে, এটাকে আরেকটা ভাগে ভাগ করতেছে। তাহলে এইটা একটা পদ, এইটা একটা পদ। তাহলে 3a একটা পদ, -2b একটা পদ। শুধু 2b কিন্তু পদ না, -2b একটা পদ। আশা করি বুঝতে পারছো। তো
তো আমরা এতক্ষণ পর্যন্ত যে গুণগুলো করছি সেই গুণগুলোতে দুইটা রাশি, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুইটা রাশি কি ছিল, এক পদ সংবলিত ছিল। আমরা উদাহরণ অনুশীলনী 9 নম্বর প্রশ্ন থেকে যেগুলো করবো সেখানে হচ্ছে প্রথম রাশি 2 পদ থাকবে, দ্বিতীয় রাশি 1 পদ থাকবে। তো আমরা যদি 9 নম্বর প্রশ্নে দেখি, দেখো 2x + 3y কে 5xy দ্বারা গুণ করতে বলতেছে। এই যে দেখো প্রথম পদ, প্রথম রাশিতে কয়টা পদ আছে, 2টা পদ আছে, দ্বিতীয় রাশিতে 1টা পদ আছে। তো আমাদেরকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলতেছে। 2x + 3y কে 5y দ্বারা গুণ করতে বলতেছে, সরি 5xy দ্বারা গুণ করতে বলতেছে। এই গুণটা আসলে আমরা কিভাবে করব? আজকে আমি ক্লাসটা শুরু করার সময় কয়েকটা বিধির কথা বলছিলাম, মনে আছে একটু চিন্তা করো। বিনিময় বিধির কথা বলছি, সংযোগ বিধির কথা বলছি, বন্টন বিধির কথা বলছি, সূচক বিধির কথা বলছি। এইটাকে একটু চিন্তা করো তো কোন বিধির মধ্যে পড়ে? বন্টন বিধির মধ্যে পড়ে না? বন্টন বিধি কী ছিল? যদি 2 × a + b থাকে তাহলে 2 একবার a এর সাথে যাবে, 2 একবার b এর সাথে যাবে। এই যে এটা এরকম হয়তো, এটাকে কি বলা হয়তো? বন্টন বিধি বলা হয়তো। তো এটা একটু চিন্তা করো, 2x + 3y এর সাথে 5x গুণাকার আছে, তাহলে 5x একবার 2x এর সাথে যাবে, 5x একবার 3y এর সাথে যাবে। তাহলে এটা হবে এরকম 2x × 5xy, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন হবে, 3y এর সাথে একবার 5xy যাবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে এভাবে বন্টন বিধি ভাগ করে ফেলবে। এবার গুণ করো, সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসো, 2 × 5, তারপর এক্সগুলোকে গুণ করো, তারপর y লিখো, তাহলে হচ্ছে এতটুকুর কাজ শেষ। এবার আসো দ্বিতীয় পদে, সংখ্যাগুলোকে গুণ করো, 3 × 5, এক্স একটাই আছে, ওয়াইগুলোকে গুণ করো, তারপর আগের মতো 5 × 10, এক্স আর এক্স গুণ করলে x², ওয়াই যোগ 3 × 5 = 15, এক্স ওয়াই আর ওয়াই গুণ করলে y²। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখন আমরা যেটা দেখলাম, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা যদি আমাদেরকে গুণ করতে বলে, তাহলে প্রথম রাশিতে যদি 2টা পদ থাকে, দ্বিতীয় রাশিতে 1টা পদ থাকলে কিভাবে গুণ করতে হয় সেই নিয়মটা সহজে বুঝে ফেলছে। এখন তোমরা পরবর্তী যতগুলো প্রশ্ন আসে যেখানে হচ্ছে প্রথম রাশিতে 2টা পদ, দ্বিতীয় রাশিতে 1টা পদ, সবগুলো ট্রাই করো, ভিডিওটা পজ করে ট্রাই করো, তারপর হচ্ছে আমারগুলোর সাথে হচ্ছে অ্যান্সারটা মিলাও হইতেছে কিনা দেখো। 10 নম্বর প্রশ্নে আসো, 5x² মাইনাসের 4xy আছে, 5x² মাইনাসের 4xy আছে, যেটাকে আমাদের গুণ করতে বলতেছে 9x² দ্বারা, 9x² দ্বারা, এটা দ্বারা গুণ করতে বলতেছে। দেখো প্রথম রাশিতে কয়টা পদ আছে? 2টা পদ আছে। দ্বিতীয় রাশিতে কয়টা পদ আছে? 1টা পদ আছে। এখন তুমি যদি 5x² - 4xy কে 9x² দ্বারা গুণ করো তাহলে কি হবে দেখো, 5x² - 4xy গুণ করতে বলতেছে আমাদের 9x²y²। ওকে, দেখো এটা কি একটু আগের বন্টন বিধির মতো না? এই যে এই দুইটাকে 9x² দ্বারা গুণ করতেছে, তার মানে এইটা একবার এটার সাথে যাবে, এই যে পদটা। আচ্ছা এখানে পদ কয়টা? কারণ এই যে মাইনাস চিহ্ন আছে, তো তুমি চিন্তা করো এইভাবে, 5x² প্লাস মাইনাসের 4xy, তার মানে 5x² একটা পদ, মাইনাসের 4xy একটা পদ। তো তুমি যদি পদগুলোকে গুণ করে দাও, 5x² কে 9x²y² দ্বারা একবার গুণ করো, মাইনাস 4xy কে 9x²y² দ্বারা গুণ করে দাও। তারপরে কাজ কি? এই যে সংখ্যাগুলোকে একপাশে লেখা, 5 × 9, x² কে x² সাথে লেখা, তারপর এখানে তো কোনো y² নাই, এখানে একটা y² আছে। ওকে, মাইনাস 4 × 9, সংখ্যাগুলোকে লিখলাম, x আছে x² আছে সাথে লিখলাম, y আছে y² আছে লিখলাম, এইভাবে লিখলাম। তারপরে কাজকে আগের মতো 5 নং 45, ভিত্তি একই রকম একটা লিখবো, পাওয়ারগুলো যোগ করবো, 2 পাওয়ার যোগ করলে 4 হয়, y² হবে, মাইনাস 4 নং 36, এক্স আর এক্সে গুণ করলে কি হবে, x² গুণ করলে কি হবে, পাওয়ার ভিত্তি একই রকম আছে, এক্স আছে বসে যাবে, বাট পাওয়ার কি আছে, 1 আছে আর 2 আছে, 3 হয়ে যাবে, y গুণ y² মানে y কি হবে। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা শিখে ফেললাম, এবং হচ্ছে কয়টা নিয়ম শিখছি আজকে আমরা? 2টা নিয়ম শিখছি। প্রথম নিয়ম ছিল প্রথম রাশিতে 1টা পদ থাকবে, দ্বিতীয় রাশিতে 1টা পদ থাকবে। এবার 2 নম্বর নিয়মটা কি? প্রথম রাশিতে 2টা পদ থাকবে, দ্বিতীয় রাশিতে 1টা পদ থাকবে। আচ্ছা তোমরা হচ্ছে এভাবে 10 পর্যন্ত করবা। 11 নম্বরে যে দেখো 3টা করে রাশি আছে, প্রথম পদে
আচ্ছা আমি যদি 11 নম্বর অঙ্কটা দেখাই দিই, দেখো 11 নম্বর প্রশ্নে কি বলছে, 2a² মাইনাসের 3b স্কোয়ার, 2a² মাইনাসের 3b স্কোয়ার প্লাসের c স্কোয়ার, এইটাকে গুণ করতে বলতেছে আমাদের a³ দ্বারা। দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলতেছে। দ্বিতীয় রাশিতে পদ কয়টা? একটা। বাট প্রথম রাশিতে পদ কয়টা? এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ। 2a² একটা পদ, মাইনাসের 3b² একটা পদ, c² একটা পদ, টোটাল 3টা পদ আছে। তাহলে 3টা পদ সংবলিত প্রথম রাশিকে এক পদ সংবলিত দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। ওকে, গুণ করে দাও, দেখো কি আসে। 2a² মাইনাসের 3b² প্লাসের c², এইটাকে গুণ করব a³ দ্বারা। দেখো এই যে এটা, ওকে আমরা যদি বন্টন সূত্রটা আবার দেখি, 2a যোগ b ছিল, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারতাম, 2a যোগ 2b লিখতে পারতাম। এখন যদি এখানে দুইটা পদ না থেকে 3টা পদ থাকতো, a যোগ b যোগ c, তাইলে কি হইতো? a যোগ b যোগ c এর সামনে 2 আছে, মানে a এর সামনে 2 আছে, b এর সামনে 2 আছে, c এর সামনে 2 আছে, মানে এটাকে লেখা যেত এভাবে, 2a যোগ 2b যোগ হচ্ছে 2c। তো এখানে তো এটা ইউজ করতে পারো, a³b², এটার সামনে বসবে, এটার সাথে বসবে, এটার সাথে বসবে। ওকে, লিখো 2a² গুণ a³b² মাইনাস 3b² গুণ a³b² যোগ c² গুণ a³b²। দেন বাকি অংশটা আগের মতো, 2 গুণ হবে a² গুণ a³ গুণ b² মাইনাস 3 গুণ a³ গুণ b² গুণ b² যোগ a³ গুণ b² গুণ c²। তারপর করো 2, বৃত্তি আছে a, বাট পাওয়ার আছে একবার 2 একবার 3, তাহলে কি হবে? a⁵ b² হবে। এখানে কি হবে? মাইনাস 3a³ b⁴ হয়ে যাবে, পাওয়ার আছে 2 2, যোগ হবে a³ b² c²। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 11 নম্বর প্রশ্নটা আসলে আমরা বুঝতে পারছি। তারপরে প্রশ্ন যদি আমরা যাই, 12 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো সেমভাবে হচ্ছে 3টা পদ আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে একটা পদ আছে, এটা গুণটা করো তোমরা। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে 13 নম্বর প্রশ্ন থেকে দেখব। তাহলে আজকে আমরা যা যা দেখলাম, বীজগণিতীয় রাশির গুণ, অর্থাৎ অনুশীলনী 4.1-এ এক পদ সংবলিত প্রথম রাশিকে এক পদ সংবলিত দ্বিতীয় রাশি দ্বারা কীভাবে গুণ করতে হয়। 2 নম্বরে দেখছি দুই পদ সংবলিত প্রথম রাশিকে এক পদ সংবলিত দ্বিতীয় রাশি দ্বারা কীভাবে গুণ করতে হয়। 3 নম্বরে দেখছি 3 পদ সংবলিত প্রথম রাশিকে এক পদ সংবলিত দ্বিতীয় রাশি দ্বারা কীভাবে গুণ করতে হয়। তো আজকে এই ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।